নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ষোড়শ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, রহস্য যখন সামুদ্রিক। আজ থাকলো প্রথম পর্ব। সেবার মার্চের শেষ সপ্তাহে চন্দনপুর অন-সিতে সমুদ্র বিজ্ঞানীদের সম্মেলনে আমন্ত্রিত হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে শুধু দৈনিক সত্যসেবক পত্রিকারই একজন সাংবাদিককে সেখানে ডাকা হয়েছিল। 3 দিনের সম্মেলন। আমন্ত্রণপত্র হাতে পেয়ে খুব খুশি হয়ে আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড কর্নেল নীলাদ্রি সরকারকে টেলিফোন করেছিলাম, কিন্তু তার প্রিয় পরিচারক ষষ্ঠীচরণ জানিয়েছিল তার বাবা মশাই বাড়িতে নেই, কয়েকদিনের জন্য বাইরে গেছেন। একটু অবাক অবশ্য হয়েছিল, কারণ তার সঙ্গে গত রবিবারেও দেখা হয়েছে, অথচ তিনি বাইরে কোথাও যাবেন এমন কোনো আভাস তার কথায় পাইনি। অবশ্যই তার খেয়ালের কথা আমার জানা। কোথাও বিরল প্রজাতির প্রজাপতি বা ক্যাকটাসের খবর পেলে তিনি সেখানে ছুটে যেতে দেরি করেন না। চন্দনপুর অন-সিতে আমি এর আগেও কয়েকবার এসেছি, কিন্তু প্রত্যেকবারই কর্নেলের সঙ্গী হয়ে। সমুদ্র বিজ্ঞানীদের সম্মেলন চলেছে সেখানকার এক বিশাল অডিটোরিয়ামে। বিজ্ঞানীদের থাকার ব্যবস্থা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি হোটেল, আর সাংবাদিকদের জন্য বিশেষ করে বরাদ্দ করা হয়েছে হোটেল দ্য সার্ক। এই হোটেলটি সমুদ্রের ধারে একটি সমতল জায়গায় নতুন গড়ে উঠেছে। থাকার জন্য ব্যবস্থাটা খুব মনোরম বলেই মনে হচ্ছিল। আমি উঠেছিলাম দোতলার পশ্চিম দিকের একটা সুইটে। ব্যালকনিতে বসলে ব্যাপকভাবে সমুদ্র দেখা যায়। তাছাড়া ডান দিকে কিছুটা দূরে পুরানো আমলের একটা লাইট হাউসও চোখে পড়ে। আমি জানি এই লাইট হাউসটা পর্তুগিজদের তৈরি এবং বহুকাল ধরে পরিত্যক্ত, কারণ একটি নতুন লাইট হাউস গড়া হয়েছে আরও কিছুটা দূরে সমুদ্রের মধ্যে একটা ছোট পাথুরে দ্বীপের উপর। সম্মেলনের আগের দিন সন্ধ্যার ট্রেনে পৌঁছেছিলাম। সেদিনই নিচের ডাইনিংয়ে ভারতের নানা অঞ্চলের সাংবাদিকদের সঙ্গে আলাপ হয়েছিল। তাদের মধ্যে মাদ্রাজের দ্য ইন্টারন্যাশনাল অবজারভার পত্রিকার সাংবাদিক সুভদ্র বর্মন আমার চেনা। বয়সে বড় এই ধুরন্ধর সাংবাদিক সর্বত্র দেখেছি অনেকেরই প্রিয় হয়ে ওঠেন, কিন্তু কলকাতায় তার জন্ম বলে তিনি আমার বেশি অনুরাগী। সম্পর্কটা দাদা ভাইয়ের মতো। বর্মনদা উঠেছেন দোতলার মাঝামাঝি একটা সুইটে, যেটা সিঁড়ির পাশে। সম্মেলনের প্রথম দিন তেমন কোনো আলোচনা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী এবং স্বাধীন নেতাদের ভাষণ শেষে সমুদ্র বিজ্ঞান দপ্তরের এক বড় কর্তার অসংলগ্ন দীর্ঘ বক্তৃতা এইসব বিরক্তিকর ব্যাপারেই শেষ হয়েছিল। এক ফাঁকে বর্মনদা চুপি চুপি আমাকে নিয়ে কেটে পড়েছিলেন। কাজেই পুরো সময়ই যে সবাই ছিলুম তা বলা যাবে না। সমুদ্রের ধারে একটি ছোট কাফেতে দুজনে কফি খেয়ে খাঁড়ির মাথায় একটা পাথরে বসেছিলাম। কথায় কথায় বর্মনদা জিজ্ঞেস করলেন, আমার একটু অবাক লাগছে জয়ন্ত, এমন একটা সম্মেলনে তোমার বন্ধু ভদ্রলোক কেন আমন্ত্রিত হননি? আমি তত কিছু না ভেবে বললুম, কর্নেল থাকলে কি আপনি তাকে এখানে কোনো রহস্যের পেছনে লড়িয়ে দিতেন? বর্মনদা একটু হেসে চাপা স্বরে বললেন, কিছু বলা যায় না, আমার কেন যেন মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলবে না। অবাক হয়ে বললুম, তার মানে? বর্মনদা একটু চুপ করে থাকার পর আস্তে বললেন, এখানে আসার আগে একটা গুজব শুনে এসেছি। আগ্রহ দেখিয়ে বললুম, কি গুজব, বলতে আপত্তি আছে? সুভদ্র বর্মন এতক্ষণে একটু গম্ভীর হয়ে গেলেন। আগের মতো চাপা স্বরে বললেন, কোনো এক মহিলা সমুদ্র বিজ্ঞানী নাকি জীববিজ্ঞানেও একটা বিস্ময়কর তথ্য আবিষ্কার করে ফেলেছেন।
তিনি সেই বিষয়ে এই সম্মেলনে পেপার পড়বেন। বিষয়টা নাকি এমন গুরুত্বপূর্ণ যে তা সারা বিশ্বে হইচই ফেলে দেবে। তবে থাক, এ নিয়ে আর মুখ না খোলাই ভালো, দেওয়ালেরও কান আছে, চলো কেটে পড়া যাক। হোটেলে ফেরার পথে বর্মনদা আমাকে সাবধান করে দিয়েছিলেন ব্যাপারটা নিয়ে যেন আমি খুনাক্ষরেও কারো কাছে না বলি। এরপর দা সাককে আমার ব্যালকনিতে বসে ডান দিকে পুরো লাইট হাউসের পাশ দিয়ে সূর্যাস্ত দেখছিল। সুভদ্র বর্মনের গুপ্ত কথা বা গুজব যাই হোক, আমাকে কেন যেন জ্বালাতন করছিল। সত্যি যদি এমন কোনো আবিষ্কারের কথা জানা যায়, তাহলে কি ঘটতে পারে তা আঁচ করা যায়। সেই মহিলা বিজ্ঞানী নিরাপত্তার প্রশ্ন এসে যেতে বাধ্য, কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি এমন সব ক্ষেত্রে বিদেশি চরচক্র সরকারের চোখে ধুলো দিয়ে বিজ্ঞানীদের দলে মিশে যেতে পারে। প্রতিটি সুইটের সামনে আলাদা এক টুকরো করে ব্যালকনি। একটু পরে দেখলুম আমার বাঁ পাশের ব্যালকনিতে গাঁট্টা গোট্টা চেহারার একজন তামিল সাংবাদিক একটা বই পড়তে পড়তে মাঝে মাঝে পুরো লাইট হাউসের খাঁড়ির দিকে তাকাচ্ছিল। তারপর দেখলুম হঠাৎ সে বই বুঝিয়ে রেখে ঘরে ঢুকে গেল। আমি যা অনুমান করেছিলাম তা ঠিক। খাঁড়ির দিকে বড় বড় পাথর আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সে হন্তদন্ত হেঁটে যাচ্ছে। ততক্ষণে সূর্য ডুবে গেছে, কিন্তু সমুদ্রের ওপর থেকে রক্তিম ছটা মুছে যায়নি। আমি তীক্ষ্ণ দৃষ্টে তামিল সাংবাদিককে খুঁজছিলাম, কিন্তু তাকে আর দেখতেই পেলুম না। তখনই ঘরে ঢুকে টেবিল বাতিটা জ্বেলে দিলুম। তারপর সম্মেলনে আমাদের যেসব কাগজপত্র দেওয়া হয়েছিল সেগুলো খুঁজে প্রথমে সাংবাদিকদের লিস্টটা বের করলাম। কিন্তু তামিল সাংবাদিক দুজন, একজন মিস্টার রাঘবন, অন্যজন মিস্টার চন্দ্রশেখর কুট্টি, দুজনেই প্রায় সমবয়সী। আমি কাগজগুলো রেখে আমার ব্যালকনিতে গিয়ে বসলুম। ততক্ষণে সমুদ্রের ধারে সারবদ্ধ আলো জ্বলে উঠেছে। কিছুক্ষণ পরে নিজের গোয়েন্দাগিরির প্রতি ক্ষুব্ধ হয়ে নিচের তলার ক্যান্টিনে গেলুম। ক্যান্টিনের একপাশে বার, সেখানে কয়েকজন উঁচু টুলে বসে মহাসুখে ড্রিঙ্ক করছে। আমি বারে গিয়ে এক জগ বিয়ার নিয়ে জানালার পাশে চেয়ারে বসলুম। তারপর দেখলুম সেই তামিল সাংবাদিক ক্যান্টিনে ঢুকে উল্টো দিকের একটা চেয়ারে বসলো। এখন তার একজন সঙ্গী ছিল। সঙ্গীটিকে তামিল মনে হচ্ছিল না। গায়ের রং বেশ ফর্সা, রোগা চেহারা, মাথায় একরাশ চুল, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। ক্যান্টিন বয়কে ডেকে তারা চা আর পকোড়ার অর্ডার দিল। একটু পরে দেখলুম বর্মনদা ক্যান্টিনে ঢুকছেন। আমাকে দেখতে পেয়েই হাসি মুখে তিনি এগিয়ে এলেন এবং আমার মুখোমুখি বসলেন। বললুম, দাদা, ছোট ভাইকে বিয়ার খেতে দেখে যেন খাপ্পা হবেন না। সুভদ্র বর্মন হাত বাড়িয়ে আমার কাঁধে একটু চাপ দিয়ে সহাস্যে বললেন, তুমি যদি বিয়ার খাও তাহলে দাদা হিসাবে আমার কি খাওয়া উচিত? হুইস্কি বলে ওয়েটারকে ইশারা করলুম। বর্মনদা বললেন, সত্যি ভাই জয়ন্ত, এবার আমি এখানে এসে মনে শান্তি পাচ্ছি না। আপনার অশান্তির কারণ কি সেই গুজব? বর্মনদার চোখ টিপে সতর্ক করে আসতে বললেন, না, একটা অদ্ভুত রকমের ঘটনা লক্ষ্য করছি। তখন কফি খেয়ে ফিরে আসার পর একটি টেলিফোন পেলুম। সেই মহিলা সমুদ্র বিজ্ঞানী সুভদ্রা ফাটনবিস আমাকে ডিনারের আমন্ত্রণ করেছেন। তোমাকে আজ রাতের এই গোপন ডিনার খাওয়ার কথা বলে রাখছি। এর একটা কারণ আছে, ঝামেলার গন্ধ পাচ্ছি। তুমি ঠিক রাত 10টায় আমার সুইটে খোঁজ নিয়ে যদি দেখো আমি তখনও ফিরিনি, তাহলে তখনই তুমি আমাদের সম্মেলনের নিরাপত্তা দপ্তরের কর্তা আজিজ খানকে খবর দেবে। শুধু বলবে আমি কোথায় গিয়েছিলাম এবং এখনো ফিরছি না দেখে তোমার উদ্বেগ হয়েছে। তিনি যেন একটু খোঁজ খবর নেন। এইসব কথা শোনার পর স্বভাবত আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। ততক্ষণে আমার বিয়ার খাওয়া শেষ হয়েছে। বর্মনদাকে জিজ্ঞেস করলুম আর এক পেক সেবন করবেন কিনা। তিনি শেষ চুমুক দিয়ে বললেন, না। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে এবং টিপস দিয়ে দুজনে উপরে গেলাম। সুভদ্র বর্মন বললেন, একা নিজের ঘরে চুপচাপ বসে থাকবে, তার চেয়ে আমার ঘরে চলো। তার সুইটে গিয়ে বললুম, আচ্ছা, ওই গাঁট্টা গাঁট্টা চেহারার তামিল সাংবাদিককে আপনি নিশ্চয়ই চেনেন। ক্যান্টিনে এসে একজন রোগা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল, নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন। বর্মনদা হেসে উঠলেন,
তুমি রাঘবনের কথা বলছো? আরে ও কি সাংবাদিক হওয়ার যোগ্য? শ্বশুরের কাগজের ঢু মেরে ঢুকেছে। আমার সঙ্গে কয়েক মাস আগে আলাপ হয়েছিল। সবসময় তিলকে তাল বানিয়ে তোলা ওর অভ্যাস। ওদের কাগজের সব রিপোর্টার আড়ালে ওকে নিয়ে ঠাট্টা তামাশা করে, কিন্তু হঠাৎ ওর কথা কেন? এবার আমি সূর্যাস্তের পর যা দেখেছিল সবিস্তারে তা ওকে শোনালুম। শোনার পর বর্মনদা ভ্রু কুচকে কি যেন ভাবলেন, তারপর বললেন, রাঘবনের একটা ব্যাপারে খুব বদনাম আছে, লোকটা লম্পট। তুমি তো চন্দনপুর অনসিটে কয়েকবার এসেছিলে বলছিলে। তুমি নিশ্চয়ই জানো এখানে সন্ধ্যায় আগে থেকেই বারবনিতারা সেজেগুজে খদ্দেরের খোঁজে বেরিয়ে পড়ে। কাজেই তুমি যা দেখেছো তার তেমন কিছু গোপন নয়। বিশেষ করে খাঁড়ির ধারে পুরো লাইট হাউস এলাকা ভুতুরে বলে খুব বদনাম আছে। বললুম, হ্যাঁ তা শুনেছি। নিশ্চয়ই কর্নেল সাহেবের কাছে? হ্যাঁ, একবার কর্নেল নাকি একা একা ভয়ঙ্কর একটা ঝড়ের পাল্লায় পড়েছিলেন। সেই ঝড়টার গড়ন নাকি সাপের মতো লম্বাটে। সমুদ্র থেকে উঠে এসে সেটা লাইট হাউসের মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। বর্মনদা বললেন, শুনেছি ওই অদ্ভুত প্রাকৃতিক ঘটনার নাম স্থানীয় ভাষায় কান্ডিলম, অর্থাৎ হাওয়া সাপ। বললুম, কিন্তু বর্মনদা, আপনি আমার মাথার ভেতর ইতিমধ্যে একটা কান্ডিলম ঢুকিয়ে দিয়েছেন। ভীষণ অস্বস্তি হচ্ছে। বর্মনদা একটু হেসে বললেন, সমুদ্রবিজ্ঞানী ডক্টর ফাটনবিসের ডিনারের আমন্ত্রণে আমি না করে দিলেও পারতাম, কিন্তু জয়ন্ত, তুমি তো জানো আমাদের এই পেশা অর্থাৎ সাংবাদিকতা কোনো কোনো সময় মাথায় জেদ চড়িয়ে দেয়। এখন তুমি সব কথা বুঝতে পারছো না। নিরাপদে ফিরতে পারলে তখন বুঝিয়ে বলবো আমি কি ধরনের রিস্ক নিয়েছিলাম। বললুম, ডক্টর ফাটনবিস কোন হোটেলে কত নম্বর সুইটে আছেন? সুভদ্র বর্মন টেবিল থেকে একটা ছোট প্যাড টেনে নিয়ে লিখে দিলেন। দেখলুম লেখা আছে, ডক্টর সুভদ্রা ফাটনবিস, হোটেল পূর্বাচল, সুইট নং 23, দোতলা। পড়ে দেখে বললুম, এই হোটেলটা আমার খুবই চেনা বর্মনদা। রাস্তার উত্তর পশ্চিম দিকে একটা টিলার মাথায়। এই হোটেলে একবার কর্নেলের সঙ্গে এসে কয়েকদিন কাটিয়েছিল। বর্মনদা হাসলেন। সেবার কর্নেল সাহেব নিশ্চয়ই কোনো অপরাধ রহস্যের নাক গলাতে এসেছিলেন। বললাম, হ্যাঁ, একটা খুনোখুনির ঘটনা ঘটেছিল বটে। কর্নেল বলেন তার ভাগ্য বা দুর্ভাগ্য, যেখানেই যান সেখানেই নাকি কোনো এক অদৃশ্য আততায়ী তার সামনে একটা লাশ ছুঁড়ে ফেলে তাকে চ্যালেঞ্জ করে। এবার কর্নেল আমার সঙ্গে নেই, কাজেই বর্মনদা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, তেমন কিছু ঘটবে না। আমাকে নিরাপত্তা দপ্তরে টেলিফোনও করতে হবে না। এরপর সমুদ্র বিজ্ঞান সম্মেলনে সেই ডক্টর ফাটনবিস তার আবিষ্কৃত তথ্যের পেপার পড়ে তাক লাগিয়ে দেবেন, এই নিয়ে কিছুক্ষণ কথা হলো। তিনি বাঙ্গালোরে সমুদ্র সংক্রান্ত একটা গবেষণা সংস্থায় অধ্যাপনা করেন। তার বয়স প্রায় 35, এখনো বিয়ে করেননি। কথায় কথায় জেনে নিলুম বর্মনদার সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় আছে। সেই সূত্রে এই ডিনারের আমন্ত্রণ। এটা অবশ্য স্বাভাবিক। সুভদ্র বর্মনের চেনা জানার পরিধি যে বিশাল তা আমি জানি। ওর ঘর থেকে বেরিয়ে আসার সময় সকৌতুকে বললুম, একটা আশ্চর্য ব্যাপার, আপনি সুভদ্র আর উনি সুভদ্রা, তফাৎ শুধু একটা আকার। বর্মনদা হাসতে হাসতে বললেন, শুধু আকারের নয় ভাই জয়ন্ত, প্রকারেরও পার্থক্য আছে। তিনি প্রখ্যাত বিজ্ঞানী এবং মোটামুটি সুন্দরী, আর আমি একজন আগুনে পোড়া বুনো আলুর মতো কদর্য পদার্থ। হঠাৎ আমার মাথায় একটা খেয়াল এলো। বললুম, তার সঙ্গে আমার একটু আলাপ করিয়ে দেবেন? কাল মর্নিং সেশনে নিশ্চয়ই সে সুযোগ পাওয়া যাবে। বর্মনদা বললেন, আলাপ করাটা কোনো ব্যাপারই নয়। ইচ্ছে করলে কাল ভোরবেলা সমুদ্র তীরে তুমি তাকে সহজেই আবিষ্কার করতে পারো। পরনের জিন্স আর গাঢ় লাল গেঞ্জি পরা মহিলাকে বিচে জগিং করতে দেখলে তুমি জানতে পারবে তিনি সুভদ্রা। একেবারে মেম সাহেবের মতন চালচলন। তবে সম্মেলনে তিনি সালোয়ার কামিজ পরেই আসবেন। কিন্তু সাবধান, তিনি একটু মুডি মহিলা। কখন কোন মুডে থাকেন বলা কঠিন। নিজের ঘরে ফিরে আসার পর আজ সম্মেলনে যেসব কাগজপত্রের ফাইল পেয়েছিল সেগুলো খুঁজতেই বিজ্ঞানীদের তালিকা পেয়ে গেলুম।
কিন্তু ডক্টর ফাডনবিস এবং ব্যাঙ্গালোরের ঠিকানা, সেই সঙ্গে তার পরিচিতি ছাড়া এখানে কোথায় তিনি উঠেছেন তার হদিশ মিলল না। সন্দেহ হলো নিরাপত্তার কারণে বিজ্ঞানীর থাকার জায়গা উল্লেখ করা হয়নি। 7:30 বাজে আবার গিয়ে ব্যালকনিতে বসলুম। সমুদ্রের দিকে বাঁধের মতো উঠে যাওয়া প্রশস্ত জমির উপর কেয়া গাছের ঘন জঙ্গল, তারপর একটা বাঁধ। বাঁধের নিচে বিচের উপর আলো পড়েছিল। বিচ জনহীন নয়। বাঁদিকে যে কাফেতে বর্মনদার সঙ্গে কফি খেয়েছিল সেখানে উজ্জ্বল আলো পড়েছে। সন্ধ্যার দিকে ক্রমশ বাতাস বেড়ে গেছে বলে সমুদ্রের গর্জন ভয়ঙ্কর শোনাচ্ছে, যেন এখনই তীরের সবকিছু গ্রাস করে নেবে তার উত্তাল জলরাশি। কাফের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চমকে উঠল। মাথায় টুপি এবং পরনে প্যান্ট শার্ট, তাগড়াই চেহারার এক ভদ্রলোক সবে বেরিয়ে বিচের সমান্তরাল রাস্তা গিয়ে উঠলেন। তার মুখের একটা পাশ দেখা যাচ্ছিল, মুখে সাদা দাড়ি। আমি স্বপ্ন দেখছি না তো? ওই চেহারা কর্নেল নীলাদ্রি সরকার ছাড়া আর কারো হতে পারে না। তখনই প্রচন্ড ঝোঁকে ঘরের দরজা বন্ধ করে নিচে নেমে গেলুম। তারপর পিচ রাস্তায় হন্তদন্ত এগিয়ে চললুম। কাফের কাছাকাছি পৌঁছে চারিদিকে তন্ন তন্ন খুঁজেও তেমন কোনো মানুষকে দেখতে পেলাম না। আসলে কি আমি ভুল দেখেছি? অন্তত 15-20 মিনিট দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টে খুঁজছিলুম পিচ রাস্তাটার ডান পাশে কেয়া ঝোপ, ঘাস বনে, তারপর বাঁধের নিচে সমুদ্র। বাঁদিকে উঁচু জমির উপর একটা করে কটেজ, কোথাও বা হোটেল, এবং খানিকটা দূরে সেই অডিটোরিয়াম যেখানে সম্মেলন হচ্ছে। ফিরে গিয়ে সমুদ্রের দিকে সেই কাফেটার কাছে দাঁড়ালুম। কাঠের দেওয়ালে ঘেরা ও ওপরে তেরপল চাপানো নেহাতি একটা কফিখানা। যে ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে কফির দাম নিচ্ছিলেন তাকে জিজ্ঞেস করলুম, কিছু যদি মনে না করেন একটা কথা জানতে চাই। ভদ্রলোক মাছের চোখে তাকিয়ে বললেন, বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? বললুম, কিছুক্ষণ আগে মাথায় টুপি এবং প্যান্ট শার্ট পরা এক ভদ্রলোক, তার মুখে সাদা দাড়িও আছে, তিনি কি আপনার এখানে কফি খাচ্ছিলেন? ভদ্রলোক তেমনি চোখে তাকিয়ে বললেন, এখানে ওই ধরনের অনেক মানুষই আসেন, বিদেশি পর্যটকরাও আসেন, কাজেই আমার পক্ষে বলা সম্ভব নয় আপনার চেনা ওই রকম চেহারার কেউ এসেছিলেন কি। একটি কিশোর পরিচারক আমাদের কথা শুনছিল। বলা দরকার আমরা ইংরেজিতেই কথা বলছিল। সেই কিশোরটি এগিয়ে এসে বলল, আপনাকে একজনের সঙ্গে আজ বিকেলে এখানে কফি খেতে দেখেছি। কিশোরটি ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। সে বলল, আপনি যার কথা জিজ্ঞেস করছিলেন তিনি আধ ঘন্টা আগে এখানে দাঁড়িয়ে কফি খেয়ে চলে গেলেন। তার গলা থেকে একটা ক্যামেরা আর বাইনোকুলার ঝুলছিল। তিনি বিদেশি ট্যুরিস্ট। আমাকে 2 টাকা বকশিস দিয়ে গেলেন। তার কথা শোনার পর দ্রুত পিচ রাস্তার দিকে এগিয়ে এলুম। হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার সত্যিই এখানে এসেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক আমার সঙ্গে লুকোচুরি খেলছেন। কিন্তু একটা ব্যাপার আশ্চর্যের, সম্মেলনের দিন অডিটোরিয়াম লোকে ভর্তি হয়ে গিয়েছিল বটে, কিন্তু কর্নেলকে আমার চোখে পড়া উচিত ছিল। নাকি তিনি তখন সেখানে ছিলেন না? যাই হোক, হোটেলের দিকে যখন এগোচ্ছি তখন আমি আনন্দে বিহ্বল। সে রাত্রে দেরি করে ক্যান্টিনে খেতে গিয়েছিলাম, কারণ রাত 10টায় সুভদ্র বর্মনের ফিরে আসার কথা। 10টায় খাওয়া শেষ করার পর বাইরে হোটেলের সামনে ফুল বাগিচার মধ্যে একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকলাম। 10:30 বেজে গেল, তবু বর্মনদার পাত্তা নেই। এবার উদ্বেগ বেড়ে গেল। উত্তেজিতভাবে নিজের সুইটে ফিরে এলুম। এই হোটেলের প্রত্যেক সুইটে টেলিফোনের ব্যবস্থা আছে, সেজন্য এই হোটেল সাংবাদিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। সম্মেলনের ফাইল খুলে নিরাপত্তা দপ্তরের ফোন নম্বর দেখে নিলুম। তারপরে রিসিভার তুলে 0 ডায়াল করতেই ডায়াল টোন পাওয়া গেল। ঠিক সেই সময় বাইরের দিকের দরজায় কেউ নক করল। রিসিভার রেখে উঠে গিয়ে দরজা খুলে দেখি বর্মনদা হাসি মুখে দাঁড়িয়ে আছে। বললুম, এইমাত্র নিরাপত্তা দপ্তরে টেলিফোন করতে যাচ্ছিলুম। ওহ, আপনি আমাকে কি বিপদেই না ফেলেছিলেন। বর্মনদা বললেন, আমিও বিপদে পড়তে পারতুম, কিন্তু দৈবাৎ স্থানীয় সমুদ্র বিজ্ঞান অফিসের এক ভদ্রলোকের গাড়ি পেয়ে গিয়েছিলাম। তিনি লিফট দিয়ে চলে গেলেন। পথে কি আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল? সঠিক জানি না, তবে আমি রিস্ক নিতে চাইনি। ভেতরে এসে বসবেন তো? ব্যাপারটা বড্ড অস্বস্তিকর। আপনি কথা দিয়েছিলেন নিরাপদে ফিরতে পারলে ব্যাপারটা বিস্তারিত জানাবেন। বর্মনদা মিটিমিটি হেসে বললেন,
চুপ কথা অত সহজে ফাঁস করতে নেই। যথাসময়ে তোমাকে নিশ্চয়ই জানাবো। প্রায় 11টা বাজতে চললো, শুয়ে পড়ো। কাল ভোরে সি বিচে শ্রীমতী সুভদ্রার সঙ্গে না তোমার মিট করার কথা? কথাটা বলেই বর্মনদা তার সুইটের দিকে চলে গেলেন। অগত্যা দরজা বন্ধ করে টেলিফোনের কাছে ফিরে এলুম। 0 ডায়াল করে টেলিফোনটা বাইরের সঙ্গে ডাইরেক্ট করে নিয়েছি। ওটা আবার একবার 0 ডায়াল না করলে এই হোটেলের সঙ্গে আমার যোগাযোগ বন্ধই থাকবে। এই ভেবে রিসিভারের দিকে হাত বাড়িয়েছি, অমনি টেলিফোনটা বেজে উঠল। এটা বাইরের কল। রিসিভার তুলে সাড়া দিলুম। তারপর আমার চিরপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ডার্লিং, আগে সব না শুনে এই বৃদ্ধের ওপর খাপ্পা হয়েও না। খাপ্পা হব না মানে? আপনাকে আমি সন্ধ্যায় সমুদ্র তীরের কাফে থেকে বেরিয়ে যেতে দেখেছিলুম। তারপর আগে আমার কথা শোনো। আমি দূর থেকে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু তখন আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার এই সুইটের টেলিফোন নাম্বার পেলেন কি করে? যেভাবে হোক পেয়ে গেছি। কিন্তু আপনি এখানে কবে এসেছেন? গত রাত্রে। সমুদ্র বিজ্ঞান সম্মেলনে সরকার আমাকে আমন্ত্রণ করবেন, এটা তোমার কাছে নতুন কিছু নয়। কিন্তু আপনাকে আমি আজ সারাদিন কোথাও দেখতে পাইনি কেন? সেটা টেলিফোনে বলা যাবে না, মুখোমুখি হলে বলবো। আপনি উঠেছেন কোথায়? তোমার অনুমান করা উচিত ডার্লিং। আমার বন্ধু ক্যাপ্টেন অশোকানন্দ বার্মার এখানে একটা ফার্ম হাউস আছে। সে কারণে তিনি জগন্নাথ টিলার গায়ে একটা সুন্দর বাংলো তৈরি করেছেন। তোমার মনে পড়া উচিত, ক্যাপ্টেন বার্মার ফার্ম হাউসে তোমাকে সেবার নিয়ে গিয়েছিল। হ্যাঁ, একটা জরুরি কথা বলি, মন দিয়ে শোনো। তামিল জার্নালিস্ট রাঘবনের কোনো ব্যাপারে যেন ভুলেও নাক গলাবে না। হাসতে হাসতে বললুম, আপনি দেখছি সত্যি অন্তর্যামী। আমি রাঘবনের দিকে নজর রেখেছি, আপনি কি করে জানলেন? আমি অন্তর্যামী নই। তুমি নিজেই চিন্তা করে দেখো, রাঘবনের সন্দেহজনক চলাফেরার কথা নিশ্চয়ই কাউকে বলেছ। কি আশ্চর্য, আপনি তো সুভদ্র বর্মনকে চেনেন, তার সঙ্গে আমার সম্পর্কের কথাও জানেন। হ্যাঁ, আমি বর্মনদাকে রাঘবন সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলাম। এখন বোঝা যাচ্ছে ইতিমধ্যে বর্মনদার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। আপনি তাকে নিষেধ করেছেন, তিনি যেন আপনার খবর আমাকে না দেন, এই তো? কর্নেলের হাসি শব্দ ভেসে এলো। হ্যাঁ, তোমার সঙ্গে একটু লুকোচুরি খেলেছি। আরো শোনো, তোমার প্রিয় বর্মনদার যেখানে ডিনারের নিমন্ত্রণ ছিল, সেখানে আমারও নিমন্ত্রণ ছিল। ভদ্রলোক একটা ঝুঁকি নিয়েছিলেন। আমি তাকে স্থানীয় অফিসের একটা গাড়িতে হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। যাই হোক, কোনো অজানা রহস্যের পেছনে অকারণ ছোটাছুটি করে ঘুম নষ্ট করো না, এখনই শুয়ে পড়ো। তোমার সঙ্গে কাল যে কোনো সময় দেখা হয়ে যাবে। উইশ ইউ হ্যাভ এ নাইস স্লিপ। রাখছি। রিসিভার রেখে প্রতিজ্ঞা ভঙ্গ করে এক সাংবাদিক বন্ধুর দেওয়া বিদেশি সিগারেটের প্যাকেটটা বের করল। এখানে মাঝে মাঝে লোডশেডিং হয়, তাই টেবিলে একটা মোমবাতি আর দেশলাই রাখা আছে। সিগারেট ধরিয়ে ব্যালকনিতে বসল। এখন ব্যালকনিতে প্রচন্ড হাওয়া, ওদিকে সমুদ্রের গর্জনও প্রচন্ড বেড়ে গেছে। পরদিন যে খুব ভোরে ঘুম ভেঙেছিল এবং সমুদ্রের বিচে পৌঁছতে পেরেছিল, এর কারণ বর্মনদার সঙ্গে বাজি লড়তে নয়, এখানে কর্নেলের অস্তিত্বই আসলে আমার মনোবল খুব বাড়িয়ে দিয়েছিল। মার্চের ভোর 6টায় তখনও বিচে ঘন কুয়াশা, বাতিগুলিও নেভানো হয়নি। প্রশস্ত বিচে ততক্ষণে নানা বয়সী পুরুষদের শর্টস পরা ছায়ামূর্তি আর ধূপ ধূপ পায়ের শব্দেও একটা ভুতুড়ে আবহাওয়ার সৃষ্টি করেছিল। কিছু তরুণীকে দেখছিলাম শর্টস আর গেঞ্জি পরে জগিং করছে। বলা দরকার, বাইরে এলে ইদানিং আমিও জগিং এর চান্স পেলে ছাড়ি না, সেজন্য জগিং এর উপযোগী পোশাক সঙ্গে রাখি। এই কুয়াশার মধ্যে ডক্টর সুভদ্রা ফাটনবিস নামের প্রতিভাধর মহিলাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিল। তাছাড়া বালির উপর জগিং করা খুব কষ্টকর। শিগগির ক্লান্ত হয়ে পড়েছিল। সমুদ্রের তীরের দিকে ইতস্তত বড় বড় পাথর পড়ে আছে। দেখলুম বয়স্করা ততক্ষণে এসব পাথর দখল করে নিয়েছে।
পশ্চিমে গিয়ে পোড়া লাইট হাউসের খাঁড়ির কাছাকাছি যেতেই কেউ আমাকে ডাকলো, হাই ম্যান ফ্রম ক্যালকাটা, কাম হিয়ার অ্যান্ড টেক রেস্ট। কাছে গিয়ে দেখি সেই তামিল সাংবাদিক রাঘবন, তার পরনে শর্টস। বললুম, মিস্টার রাঘবন, আমার নাম আপনি ভুলে গেছেন? আমি জয়ন্ত চৌধুরী। রাঘবন অদ্ভুত হেসে বলল, সি বিচে জগিং করে আমেরিকানরা, আমাদের ভারতীয়দের পক্ষে ব্যাপারটা কষ্টকর। এ বিষয়ে আপনার কি মত? বললুম, আপনি ঠিকই বলেছেন, কিন্তু চন্দনপুর অন সি বিচে জগিং করার মধ্যে আনন্দ কম নেই। ওই দেখুন না, বিশেষ করে যুবক যুবতীরা এখানে জগিং এর থ্রিলটা কেমন উপভোগ করছে। রাঘবন কি বলতে যাচ্ছিল, বলল না। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে ধাপবন্দি পাথরের ওপর দিয়ে বাঁধের ওপর উঠে গেল। তারপর ঝোপঝাড়ের আড়ালে অদৃশ্য হলো। বর্মনদা এই ভদ্রলোক সম্পর্কে কিছু কথা বলেছিলেন, কিন্তু এখন মনে হলো রাঘবনের মধ্যে কিছু অস্বাভাবিকতা আছে। যাই হোক, তাকে নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। আমি এবার উল্টো দিকের অর্থাৎ উত্তর পূর্ব বিচের ওপর দিয়ে জগিং শুরু করলাম। ততক্ষণে কুয়াশা অনেকটা পরিষ্কার হয়েছে। সমুদ্রের শীর্ষে ঈষৎ রক্তিম ছটা দেখা যাচ্ছে। এখন আর সেই ঠান্ডা আবহাওয়াটা নেই, ক্রমশ ঘেমে উঠেছে। কিন্তু আমার দৃষ্টি সারাক্ষণ শ্রীমতী সুভদ্রাকে আবিষ্কারের জন্য তৎপর। মিনিট 10 পরে বিচে নেমে আসার রাস্তায় পৌঁছে গেল। তারপর বাঁধে উঠে সেই কাফেটেরিয়ার সামনে দেখি বর্মনদা কফির জগ হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিনি বললেন, মর্নিং জয়ন্ত। মর্নিং বর্মনদা। ওফ জয়ন্ত, তুমি একেবারে অন্ধ। কেন? ওই দেখো, তুমি উঠে আসার পরই আমাদের পিছন দিয়ে শ্রীমতী চলে গেলেন, আমাকে সম্ভাষণ না করেই গেলেন। এতে আমি ক্ষুব্ধ নই, কারণ উনি মুডি মহিলা। আমি এদিক ওদিক তাকাচ্ছি দেখে বর্মনদা বললেন, রাস্তার দিকে দেখো। শ্রীমতী এখন রাস্তায় জগিং করতে করতে তার হোটেলের দিকে চলেছে। দেখলুম হালকা ছিপছিপে গরনের শর্টস এবং টপ পরা মহিলা প্রায় 25-30 মিটার দূরে পিচ রাস্তা দিয়ে তালে তালে পা ফেলে চলেছে। বর্মনদা বললেন, শ্রীমতীকে তোমার কাছাকাছি জগিং করে আসতে দেখে আমি ধরেই নিয়েছিলাম তোমার সঙ্গে দু একটুকরো কথা বিনিময় হয়েছে, কারণ সাংবাদিকেরা অচেনা কারোর সঙ্গে আলাপে পড়ল। যাকগে, কালকের মতো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেয়ে নাও, তারপর দুজনে হোটেলে ফিরব। 9টায় সম্মেলন শুরু বলে তিনি আমার জন্য কফির অর্ডার দিলেন। তারপর পকেট থেকে একটা চুরুট বের করে লাইটার দিয়ে ধরালেন। সুভদ্র বর্মনকে আমি চুরুট খেতে দেখেছি, কিন্তু এই চুরুটের গন্ধটা যেন আমার চেনা মনে হলো। কফিতে চুমুক দিয়ে একটু হেসে চাপা স্বরে বললুম, বর্মনদা, আমি কিন্তু আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড টেকোমাথা এক দাড়িওয়ালা বৃদ্ধের গন্ধ পাচ্ছি। বর্মনদা, এই চুরুটটা যে আপনি গত রাত্রে ডিনারের পর কর্নেল নীলাদ্রি সরকারের কাছে উপহার পেয়েছিলেন, তাতে কোনো ভুল নেই। সুভদ্র বর্মন মিটিমিটি হেসে বললেন, গত রাতে তোমাকে তোমার বৃদ্ধ বন্ধুর কথা বলিনি, ভেবেছিলাম পরে কোনো এক সময় তোমাকে তাক লাগিয়ে দেব, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে না। বললো, গত রাত্রে কর্নেল আমাকে টেলিফোন করেছিলেন। আমার ধারণা উনি এখানে একজন প্রকৃতি বিজ্ঞানী হিসাবে আমন্ত্রিত হয়ে এলেও আড়ালে কোনো উদ্দেশ্য আছে। অর্থাৎ কর্নেলের যা স্বভাব, কোনো রহস্যের টানেই এখানে ছুটে এসেছেন। কফি খেতে খেতে আমরা সম্মেলন নিয়েও আলোচনা করছিল। এই সময় নিচে সমুদ্রের বিচের দিকে লোকজনের ছোটাছুটি দেখতে পেল। কিছু লোক কাফের পেছনে বাঁধের ওপর দিয়ে হৈ হৈ করতে করতে ছুটে গেল। বর্মনদা এবং আমি দুজনেই চমকে উঠেছিল। উনি বললেন, কিছু ঘটেছে মনে হচ্ছে, সবাই পুরো লাইট হাউসের দিকে ছুটছে কেন? কথাটা বলে তিনি কয়েক পা এগিয়ে একজনকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলতে পারেন? লোকটি স্থানীয় এবং মৎস্যজীবী বলেই মনে হলো। সে বলল, কাল রাত্রিরে অনেককাল পরে কান্ডিলাম উঠেছিল, সেই সময় একটা লোক ওখানে ছিল। কান্ডিলাম তাকে লাইট হাউসের ভেতর দিয়ে ঢুকিয়ে মাথার ওপর দিয়ে খাঁড়িতে ছুঁড়ে ফেলেছে। হাওয়া সাপের পাল্লায় পড়লে কেউ বাঁচে না। কথাগুলো শুনেই চমকে উঠেছিল। নিশ্চয়ই এটা কোনো খুন খারাপির ঘটনা। কর্নেলের সামনে সেই অদৃশ্য হত্যাকারী আবার কি তাহলে একটা লাশ ছুঁড়ে ফেলে তাকে চ্যালেঞ্জ জানিয়েছে?
কফি দ্রুত শেষ করে বর্মনদাকে বললুম, যাবেন নাকি দেখতে? বর্মনদা গম্ভীর মুখে বললেন, নিছক দুর্ঘটনাও হতে পারে। খাঁড়ির মাথায় পাথরগুলো খুব পিচ্ছিল, ওখানে বসে থাকতে থাকতে দৈবাত কেউ নিচে পড়ে যেতেও পারে। চলো, পরে সব জানা যাবে। হোটেলে ফেরা যাক। 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে সম্মেলনে যেতে হবে। হোটেল দ্য সার্কের দিকে পিচ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মাথার ভিতর রাঘবনের ব্যাপারটা মাছির মতো ভলভল করছিল। আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ সে কেনই বা বাঁধে উঠে গেল। আমার ধারণা রাঘবনই খাঁড়িতে পড়ে মারা গেছে, এবং সম্ভবত ওটা দুর্ঘটনা নয়। কারো সঙ্গে তার ওখানে দেখা করার কথা ছিল, সেই তাকে নিশ্চয়ই ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। মধ্যে প্রচুর পাথরও আছে। প্রায় 30-40 ফুট থেকে কেউ নিচে পড়ে গেলে তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এই কথাগুলো বর্মনদাকে বলবো কিনা ভেবে ঠিক করতে পারছিলাম না। আমাদের হোটেলের সামনে রাস্তার ধারে একটা বিশাল বটগাছ আছে। বটগাছটার গোড়া চারিদিক থেকে বাঁধানো। এখন সেখানে কোনো লোক নেই। সেখানে থমকে দাঁড়িয়ে আসতে বললুম, বর্মনদা, আপনাকে একটা ঘটনার কথা বলা উচিত। বর্মনদা ভুরু কুঁচকে বললেন, যদি উচিত মনে করো বলছো না কেন? তখন আমি বিচের পশ্চিম প্রান্তে রাঘবনের সঙ্গে দেখা এবং তারপর যা ঘটেছিল সবই বললাম। শেষে বললুম, আমার দৃঢ় বিশ্বাস রাঘবনকে কেউ ধাক্কা মেরে নিচের খাঁড়িতে ফেলে দিয়েছে। সুভদ্র বর্মন পাক্কা হেসে শুধু বললেন, এমনও হতে পারে রাঘবনই কাউকে ধাক্কা মেরে নিচের খাঁড়িতে ফেলে দিয়েছে। তোমার কি মত? হাসবার চেষ্টা করে বললুম, হ্যাঁ, তাও হতে পারে। লাশটা শনাক্ত হলে ব্যাপারটা বোঝা যাবে। বর্মনদা পা বাড়িয়ে বললেন, কিন্তু জয়ন্ত, তোমার এই গুপ্ত কথা আর কাকেও যেন বলো না। কর্নেলকে? বর্মনদা হেসে উঠলেন, হ্যাঁ, তাকে তো বলতেই হবে। আমার সুইটে ঢুকে ব্যালকনিতে গিয়ে বসলুম। পশ্চিমে পুরো লাইট হাউসের দিকে ঝোপ জঙ্গল এবং গাছপালার ভেতর ততক্ষণে লোকের ভিড় জমে উঠেছে। একটু পরে পিচ রাস্তার দিক থেকে পুলিশের একটা জিপ এবং অ্যাম্বুলেন্স দেখা গেল। সেই সময় হোটেলের সামনের রাস্তা দিয়ে ঘন্টা বাজাতে বাজাতে দমকলের গাড়ির শব্দ পেলুম। আমার বাঁদিকে একটা ব্যালকনির পরে বর্মনদার ব্যালকনি লক্ষ্য করলুম। বর্মনদাকে দেখতে পেলুম না। তারপরে আমার সুইটের দরজায় কেউ টোকা দিল। দরজা খুলে দেখি আমার পাশে সুইটের পাটনাবাসী সাংবাদিক রমেশ শর্মা। রমেশ আমার চেয়ে বয়সে কিছু ছোট। সে উদ্বিগ্ন মুখে বলল, জয়ন্তদা, হোটেল খালি করে সব সাংবাদিক পুরো লাইট হাউসের দিকে হন্তদন্ত ছুটে গেল। আমাদের কি যাওয়া উচিত নয়? কারণ এটাও তো একটা পাবলিক খাওয়ানো স্টোরি হয়ে উঠবে। কিন্তু ওদিকে 9টায় সেমিনার শুরু। বললুম, তাতে কি, তুমি এই বাড়তি স্টোরিটা কুড়িয়ে নাও। এখান থেকে সব কাগজে খবর পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রমেশ মুখে দ্বিধার ভাব ফুটিয়ে বললে, কিন্তু আপনি যাবেন না? একটু হেসে বললুম, আমি পরের মুখে ঝাল খেতে অভ্যস্ত। যথাসময়ে পুলিশের কাছে খবরটা পেয়ে যাব। রমেশ হঠাৎ খুব চাপা স্বরে বলল, জয়ন্তদা, আপনাকে কথাটা বলছি, প্লিজ কাউকে যেন বলবেন না। তুমি নিশ্চিন্তে বলতে পারো, তোমার ক্যারিয়ারের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কিছুতেই করব না। এবার রমেশ ঘরের ভিতর এসে একটা চেয়ারে বসলো। আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম। তারপর বললুম, বলো শুনি। রমেশ তেমনই চাপা স্বরে বলল, কাল থেকে লক্ষ্য করছি ওই তামিল ভদ্রলোক, কি যেন নামটা, রাঘবন। হ্যাঁ, রাঘবনের সঙ্গে একটা রোগাটে গড়নের ভদ্রলোক মাঝে মাঝে এসে চুপি চুপি কি যেন আলোচনা করছে। ভদ্রলোককে আমার অ্যাংলো ইন্ডিয়ান বলে মনে হচ্ছে। তো আজ ভোরবেলা আমি আমার ঘরের ব্যালকনিতে বসে কালকের ওপেনিং সেরিমনির একটা ড্রাফট তৈরি করছি। হঠাৎ দেখলাম পশ্চিমে পুরো লাইট হাউসের দিকে বাঁধের উপর সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার একটু পরেই রাঘবনকে সমুদ্রের বিচ থেকে ওপরে উঠে আসতে দেখলো। দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেল। তারপর ঝোপের আড়ালে তাদের আর দেখতে পেলাম না। জয়ন্তদা, ওই রাঘবন লোকটাকে আমার পছন্দ হচ্ছে না। যে যে আলাপ করতে গিয়েছিল পাত্তাই দিল না, আর চেহারা দেখলেই কেমন একটা অস্বস্তি লাগে। হাসতে হাসতে বললুম, ঠিক আছে, যা দেখেছ চেপে যাও। খাঁড়ির জলে কার ডেড বডি পড়েছে আর কেনই বা পড়েছে
এসব তুমি পুলিশ সোর্সে পেয়ে যাবে। শুধু একটা কথা শুনে রাখো, যদি দেখো লাশটা রাঘবনের নয় এবং সে দিব্যি বেঁচে আছে, তাহলে সাবধান, কিছুতেই তার ছায়া মারাবে না। রমেশ শর্মা একটু চুপ করে থাকার পর বলল, আপনার কথা আমি মেনে নিলুম, কিন্তু আপনি যাই বলুন, গোপনে আমি লোকটার দিকে নজর রাখব। যদি সে সত্যিই বেঁচে থাকে। রমেশ চলে যাওয়ার পর পোশাক বদলে নিজের ক্যান্টিনে গেল। ক্যান্টিনে খুব ভিড় নেই। ম্যানেজার আমাকে দেখে একটু হেসে বললেন, কি মিস্টার চৌধুরী, আপনার বন্ধুরা তো সবাই খবর আনতে ছুটে গেল। একটু গম্ভীর হয়ে বললুম, কি খবর বলুন তো? ম্যানেজার চোখ বড় করে বললেন, সে কি, আপনি জানেন না? ভুতুরে লাইট হাউসের কাছে খাঁড়ির জলে একটা রক্তাক্ত লাশ পড়ে আছে। একটা খালি টেবিলের সামনে বসে বললুম, কেউ হয়তো পা স্লিপ করে পড়ে গেছে। এই মার্চে এখানে অনেক পর্যটক আসেন, তাদেরই কেউ হতে পারেন। ম্যানেজার কেরালার লোক, তার অদ্ভুত নামটা আমার মনে থাকে না, কিন্তু এই মুহূর্তে মনে পড়ে গেল, বিক্রমন ওটেকাট্রে। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে ডান দিকের জানালার পর্দা সরিয়ে পিচ রাস্তার দিকে দৃষ্টি রেখেছিল। সেই সময় হঠাৎ মিস্টার ওটেকাট্রে আমার কাছে এসে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, আমাদের একটা লোক ব্যাপারটা দেখতে গিয়েছিল। সে ফিরে এসে বলল, পোশাক দেখে লাশটা তার চেনা মনে হয়েছে। জিজ্ঞেস করলুম, কার লাশ? মিস্টার ওটেকাট্রে খুব চাপা স্বরে বললেন, আপনি তাকে এই হোটেলের ক্যান্টিনেও দেখে থাকবেন। লোকটা একজন পর্তুগিজ, গোয়ায় থাকতো। কত বছর থেকে চন্দনপুর অনসিতে একটা কম্পিউটারের কারবার খুলেছে। ওর নাম পিটার গোমস। বেশ পয়সাওয়ালা লোক, গাড়ি চড়ে বেড়ায়। আমার ধারণা পিটার এখানে আপনাদের এক সাংবাদিককে চেনে। গাঁটটা গোট্টা চেহারার ওই সাংবাদিক ভদ্রলোকের নামটা আমি জানি, কিন্তু মনে করতে পারছি না। উনি থাকেন 23 নম্বর সুইটে। বললুম, আপনি কি তামিল সাংবাদিক মিস্টার রাঘবনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মিস্টার রাঘবন। জানেন, লোকটাকে আমার কেমন যেন পছন্দ হয় না। খুব ডাঁটের সঙ্গে কথা বলেন। কাল সন্ধ্যায় পিটার গোমসের সঙ্গে ওকে অনেক রাত্রি অবধি আমাদের বারে দেখেছি। এখন সত্যি যদি লাশটা পিটারের হয়, তাহলে তো না। মিস্টার চৌধুরী, প্লিজ আপনি যেন দয়া করে এসব কথা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। ততক্ষণে টেবিলে ব্রেকফাস্টের খাবার এসে গেছে। আমি খেতে মন দিলুম। 8:30 বাজে। 9টায় সমুদ্র বিজ্ঞান সম্মেলন শুরু হবে, কিন্তু সুভদ্র বর্মনকে দেখছি না। ভাবলুম, খাওয়ার পর দোতলায় উঠে ওর খোঁজ নিয়ে যাব। কিন্তু ওপরে উঠে দেখেছিলুম ওর ঘরে উনি নেই। ব্যাপারটা সত্যি রহস্যময় হয়ে উঠল। গত রাত্রে কর্নেলের সঙ্গে উনি এক বিজ্ঞানীর ডেরায় ডিনার করেছেন। তাছাড়া নিজের নিরাপত্তা সম্পর্কে কেনই বা তার এত উদ্বেগ ছিল? এদিকে আজ সকালে রাঘবনের সঙ্গে যে ভদ্রলোককে কাল সন্ধ্যায় দেখেছিলুম, তার লাশ নাকি খাঁড়ির জলে। না, এ নিয়ে ভাবতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। তার চেয়ে সমুদ্র ভবন অডিটোরিয়ামে গিয়ে কর্নেলকে খুঁজে বের করতে হবে। আমাদের সাংবাদিকদের নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল বাস এসে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে, কিন্তু আমি বাসে না উঠে রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। এয়ার কন্ডিশন বাসে বসে সময় কাটানো বিরক্তিকর, কারণ সাংবাদিকরা কে কখন আসবেন তার ঠিক নেই। সবাই হয়তো লাইট হাউসের ওখানে ভিড় জমিয়েছে। যেতে যেতে মনে হলো আমার প্রিয় বর্মনদাও সম্ভবত কৌতূহল চাপতে না পেরে সেখানেই গিয়ে জুটেছেন। অডিটোরিয়ামে পৌঁছে বিশাল লাউঞ্জের এক কোণে বসে পড়লুম। তারপরে দৃষ্টি গেল জানালার ধারে একটা সুদৃশ্য আসনের দিকে। সেখানে সদ্য আসন গ্রহণ করলেন যিনি, তিনি মাথার টুপি খুলে কোলে রেখে চুরুট ধরালেন। লাউঞ্জের ওদিকটা স্মোকিং জোন। একটু ইতস্তত করে তার কাছে গিয়ে দাঁড়ালুম। তিনি মুখ তুলে মৃদু হেসে বললেন, মর্নিং জয়ন্তম। কর্নেলের পাশে সিটে এসে বললুম, আমার সঙ্গে এই লুকোচুরি খেলাটার অর্থ বুঝতে পারছি না। এটা স্পষ্ট যে কলকাতার দৈনিক সত্য সেবকের মতো বড় কাগজের কোনো সাংবাদিককে এমন একটা সম্মেলনে ডাকা হবেই। আর এ ধরনের সম্মেলনে এর আগেও কর্তৃপক্ষ আমাকেই পাঠিয়েছেন।
এদিকে এমন একটা সম্মেলনে বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকার ডাক পাবেন না, এটা হয় না। কর্নেল মিটিমিটি হেসে বললেন, কাল ওপেনিং সেশনে আমি তোমাকে প্রেস কর্নারে দেখেছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনি। তার কারণ আমি ছিলাম বিজ্ঞানীদের সঙ্গে আসা উটকো লোকেদের ভিড়ে। তার চেয়ে বড় কথা, তোমার দৃষ্টি ছিল সুন্দরী যুবতী অ্যানাউন্সার মিস চন্দ্রলেখার দিকে। আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম, কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, জয়ন্ত, মিস চন্দ্রলেখা দক্ষিণ ভারতীয় সিনেমার একজন নামকরা হিরোইন ছিলেন। এখনো হিরোইন রোলে ওকে মানিয়ে যায়, কিন্তু গুজব শুনেছি কোনো তীব্র অভিমানে চন্দ্রলেখা নিজেকে সিনেমা থেকে সরিয়ে এনেছে। বললুম, সে যাই হোক, আপনি আমাকে লুকিয়ে এখানে এসেছেন, এটা তো জানা কথা আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। তাহলে একসঙ্গে দুজনে এলে অসুবিধাটা কি ছিল? কর্নেল নিঃশব্দে একটু হেসে আসতে বললেন, আমাকে এখানে আসতে হয়েছে দুদিন আগে। হ্যাঁ, এই সম্মেলনের আমন্ত্রণ তো ছিলই, কিন্তু তার আগে আমার বন্ধু ক্যাপ্টেন অশোকানন্দ বর্মা একটা ব্যক্তিগত প্রয়োজনে আমাকে ছুটে আসতে অনুরোধ জানিয়েছিল। একটু হেসে বললুম, ওই ডাক্তার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য ছিল। আপনি কি সেই রহস্যের সমাধান করতে পেরেছেন? কর্নেল তার সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, না, কোনো রহস্য নয়। ক্যাপ্টেন বার্মা একজন ডুবুরি, সমুদ্রে ডুব দিয়ে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী সংগ্রহ করেন। তো হ্যাঁ, তার বিশাল অ্যাকোরিয়াম আমি সেবার দেখেছিলাম। কর্নেল ঘড়ি দেখে নিয়ে বললেন, সম্প্রতি ক্যাপ্টেন বার্মা এখান থেকে 10 কিলোমিটার দূরে সমুদ্রের একটা খাঁড়িতে একটা প্যাকেট উদ্ধার করেছিলেন। ওয়াটারপ্রুফ সেই প্যাকেট খুলে তিনি অবাক হয়ে গেছেন। প্রায় 50 সিট কাগজে কিসব বৈজ্ঞানিক রিপোর্ট লেখা আছে। অবাক হয়ে বললুম, আমার ধারণা ওটা কোনো জীববিজ্ঞানীর থিসিস। কর্নেল বললেন, আপাতত যা শুনেছ এই যথেষ্ট। আমি শুধু 10 মাইল দূরে ওই খাঁড়িতে ক্যাপ্টেন বার্মার সঙ্গে গিয়ে এলাকার জেলেদের কাছে জানতে পেরেছি ওই এলাকায় কিছুদিন আগে একটা জাহাজ ডুবি হয়েছিল। জাহাজটা বিদেশি, তারা শুধু এইটুকুই জানে। আমাদের উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও ক্যাপ্টেন বার্মা যোগাযোগ করেছিলেন, তারা এ বিষয়ে মুখ খুলতে চান না। এই সময় লাউঞ্জে ভিড় বেড়েছে দেখলুম। 9টা বেজে গেছে। ঘোষণা শোনা গেল, মাননীয় ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়া বৃন্দ, আপনারা অনুগ্রহ করে অডিটোরিয়ামে আসুন, আমাদের সেমিনার এখনই শুরু হবে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, জয়ন্ত, আমি এবেলা কালকের মতো উটকো লোকেদের ভিড়েই থাকবো। ওই পেপার টেপার শোনার ধৈর্য আমার তত নেই। তাছাড়া পেপারের কপি তুমি যেমন পেয়ে যাবে আমিও পাবো। তুমি শুধু লক্ষ্য রাখবে আমি কখন বেরিয়ে যাচ্ছি, তুমি আমাকে ফলো করবে। পাশাপাশি হাঁটতে হাঁটতে চাপা স্বরে বললুম, আজ সকালে পুরো লাইট হাউসের নিচের খাঁড়িতে। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে চাপা স্বরে বললেন, পিটার গোমস। আমি আরো কিছু বলার আগেই কর্নেল অন্তদন্ত ভিড়ে মিশে গেলেন। প্রেস ব্লকে প্রতিটি আসনে সাংবাদিকদের নাম লেখা আছে। আমার সৌভাগ্য পাশের আসনেই বর্মনদার আসন। আমি গিয়ে বসার আগেই তাকে বসতে দেখলুম। এই সময় লক্ষ্য করলুম মিস্টার রাঘবনের আসন খালি। বর্মনদা বললেন, কি জয়ন্ত, তোমার ফ্রেন্ড ফিলোসফার গাইডের সঙ্গে দেখা হলো? বললুম, হ্যাঁ, কিন্তু মিস্টার রাঘবনকে দেখছি না। বর্মনদা খুব আস্তে বললেন, বন্ধুর ডেড বডি ফেলে সম্মেলনে আসতে পারেননি মনে হচ্ছে, হয়তো পুলিশের সঙ্গেই আছেন। একটু পরেই মিস চন্দ্রলেখা ডায়াসে সুললিত কণ্ঠস্বরে এবং স্মার্ট ইংরেজিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে আপ্যায়ন করলেন। তারপর জনৈক সমুদ্র বিজ্ঞানী নবকান্ত সিনহার পেপার পাঠের কথা ঘোষণা করলেন এবং তাকে মঞ্চে আসতে অনুরোধ জানালেন। মধ্যবয়সী টাই স্যুট পরা বেঁটে খাটো এক ভদ্রলোক এক গাদা কাগজ হাতে লাউড স্পিকারের দিকে এগিয়ে গেলেন।
এদিকে কয়েকজন যুবক যুবতী সাংবাদিকদের হাতে তার পেপারের কপি বিলি করে চলে গেলেন। বর্মনদা চোখ বুলিয়ে দেখে বললেন, কিছু বোঝা যায় না ভাই জয়ন্ত, সুযোগ মতো কেটে পড়ব। বললুম, আমিও কেটে পড়ব। আধ ঘন্টা পরে বর্মনদা বাথরুমে যাবার প্যাসেজে এগিয়ে গেলেন। আমার চোখ ছিল কর্নেলের দিকে। আরো মিনিট 10 পরে কর্নেল বেরিয়ে গেলেন। আমিও অমনি কেটে পড়লুম। ততক্ষণে বুঝতে পেরেছিলুম গত রাত্রে প্রখ্যাত জীববিজ্ঞানী ডক্টর সুভদ্রা ফাটনবিসের ডিনারের আয়োজনের পিছনে রীতিমতো রহস্যময় এবং খাঁড়ির জলে পাওয়া সেই থিসিস পর্যালোচনার উদ্দেশ্য ছিল। অতএব কর্নেলের বন্ধু ক্যাপ্টেন বার্মাও যে সেখানে উপস্থিত ছিলেন তা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সঙ্গে আমার দৃঢ় ধারণা কর্নেলই সুভদ্র বর্মনের মাধ্যমে ডক্টর ফাটনবিসের সঙ্গে একটা গোপন বৈঠকের ব্যবস্থা করেছিলেন। কিন্তু মিস্টার রাঘবন এবং পিটার গোমসের সঙ্গে কি ক্যাপ্টেন বার্মার উদ্ধার করা সেই থিসিস পেপারের কোনো যোগাযোগ ছিল? তারা কি কোনো সূত্রে একথা জানতে পেরেছিল? তা যদি হয় তাহলে রহস্যটা সত্যি জমজমাট হয়ে উঠবে। রাস্তায় নেমে গিয়ে দেখি কর্নেল একটা কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে আছেন। দ্রুত গিয়ে তাকে বললাম, বর্মনদাকে বেরিয়ে আসতে দেখেছি, ভেবেছিলাম তিনি আপনার সঙ্গী হবেন। কর্নেল বললেন, সুভদ্রকে আমি একটা কাজের দায়িত্ব দিয়েছি। তার সঙ্গে আমাদের দেখা হবে ক্যাপ্টেন বার্মার বাংলোয়। আজ কি মিস্টার বার্মা সম্মেলনে আসেননি? না, উনি আমার জন্য অপেক্ষা করছেন। রাস্তায় একটা অটো রিক্সা যাচ্ছিল। কর্নেল সেটা দাঁড় করিয়ে বললেন, বার্মা সাহেবের বাংলোয় যাব, চেনো তো? অটোর চালক একগাল হেসে বলল, বার্মা সাহেবকে কে না চেনে সাহেব। দুজনে অটো রিক্সায় উঠে বসলো। বুঝতে পারলুম বাংলোটা উনি এখান থেকে বেশ দূরেই কোথাও করেছেন। মার্চ মাসের সামুদ্রিক পরিবেশে আবহাওয়া বেশ মনোরম। কলকাতার মতো ঝাঁঝালো নয়, তবে বাতাসের প্রচন্ড উপদ্রব। প্রায় 1 কিলোমিটার পূর্বে এগিয়ে ডান দিকে একটা প্রাইভেট রোড চড়াইয়ে উঠেছে। টিলার গায়ে ছবির মতো সুন্দর বাংলো দেখে চোখ জুড়িয়ে গেল। গেটের কাছে যেতেই ক্যাপ্টেন বার্মার সহাস্য মূর্তি দেখা গেল। তিনি নিজে এসে গেট খুলে দিলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, আপনি এসেছেন তাহলে? জানেন মিস্টার চৌধুরী, কর্নেল সাহেব না বললেও কাল সম্মেলনে গিয়ে প্রেস কর্নারে আপনাকে দেখে আনন্দ হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক কর্নেল সাহেব আপনার সঙ্গে সম্ভবত লুকোচুরি খেলতে চেয়েছিলেন। আসুন। বলে তিনি আমার কাঁধ ধরে বাংলোর বারান্দায় নিয়ে গেলেন। কর্নেল অটোরিক্সার ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকলেন। তখন দেখলুম একটা তাগড়াই চেহারার লোক গেটটা বন্ধ করে দিল। বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। এখানেও নিচের দিকে একটা খাঁড়ি আছে দেখলুম। বীজ শুরু হয়েছে প্রায় 8 কিলোমিটার দূর থেকে। ক্যাপ্টেন বার্মা বললেন, এই বারান্দা থেকে আপনাদের আসতে দেখেই কফির ব্যবস্থা করেছি। রামলাল এখনই ট্রে হাতে হাজির হবে। তার আগে কথাটা বলেনি। কর্নেল আসতে বললেন, ডক্টর ফাটনবিস কি টেলিফোন করেছিলেন? ক্যাপ্টেন বার্মা গোফে তা দিয়ে একটু হেসে বললেন, সুভদ্র বর্মন যাই বলুন, এই বিজ্ঞানী মহিলা অত্যন্ত ধুরন্ধর। আমি তাকে সমুদ্রের তল থেকে কুড়িয়ে পাওয়া পেপারগুলো যে জেরক্স কপি দিয়েছি, তার মতে সেগুলোর মধ্যে যা তথ্য আছে সবই নাকি বাস্তবে অন্তত এখনো সম্ভব নয়। কর্নেল বললেন, যে প্রজাতির কীট ফসলের মাঠে বা বাগানে ছেড়ে দিলে মুহূর্তে অ্যামিবার মতো নিজেকে লক্ষ লক্ষ কীটে পরিণত করবে এবং সব খেয়ে শেষ করে ফেলবে, এটা ভাবতে গেলে সত্যি আঁতকে উঠতে হবে। এমন কীট তৈরি করে কোনো শত্রু দেশের মাঠে ছেড়ে দিয়ে আসতে পারলে কি অবস্থা হবে ভাবুন। অবশ্য জয়ন্তদের পক্ষে লেখার মতো খবর হবে তা ঠিক। অবাক হয়ে বললুম, অ্যাবসার্ড, এই থিসিস যে লিখেছে তার মাথায় গন্ডগোল আছে। এই সময় রামলাল ট্রেতে কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। তারপর যথারীতি কর্নেলকে সেলাম করে আমার দিকে তাকালো। তারপর বলল, এই ছোট সাহেবকে আমার চেনা মনে হচ্ছে। ক্যাপ্টেন বার্মা কপট ধমকের সুরে বললেন, খুব হয়েছে। ছোট সাহেবকে তুই 2 বছর আগে আমার ফার্ম হাউসে দেখেছিস, তা এরই মধ্যে ভুলে গেছিস? রামলাল আমাকে সেলাম ঠুকে দ্রুত চলে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন,
তাহলে পিটার গোমস অতি লোভে ফাঁদে পা দিয়ে প্রাণ হারালো। ক্যাপ্টেন বার্মা বললেন, পিটার সম্পর্কে এখানে দুর্নাম ছিল। সে নাকি উপকূলরক্ষী বাহিনীর চোখ এড়িয়ে দূরের সমুদ্রের দাঁড় করানো জাহাজ থেকে বোট বোঝাই করা ইলেকট্রনিক্স গুডস, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে আসতো। এলাকায় দিনে দিনে রাজনীতিওয়ালারা তাদের চেলাদের হাতে প্রচুর আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে এবং সংঘর্ষও বাড়ছে। এটা কিন্তু একটা প্রত্যক্ষ ঘটনা। আমি বললুম, এবার পুলিশ নিশ্চয়ই তার দোকান এবং বাড়ি সার্চ করে দেখবে। ক্যাপ্টেন বার্মা হাসতে হাসতে বললেন, পুলিশ ওর বাংলো আর দোকান বহুবারই সার্চ করেছে। এই তো গত সপ্তাহে কাস্টমসের লোকেরা এক রাত্রে হানা দিয়েছিল, কিন্তু কোনো বেআইনি জিনিস পায়নি, অস্ত্র তো দূরের কথা। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন, তারপর চোখে বাইনোকুলার তুলে একটু পরে বললেন, সুভদ্র বর্মন হাঁটতে হাঁটতে আসছেন। তার মতো সাংবাদিকদের পায়ে হেঁটে ঘোরাঘুরি ভালো, দৈবাত অনেক কিছু আবিষ্কৃত হয়ে যায় এবং তা থেকে কাগজের জন্য চমৎকার স্টোরি দাঁড় করানো যায়। কথাগুলো বলার সময় কর্নেলের একটা চোখ ছিল আমার দিকে, তাই বললুম, বর্মনদা দিল্লিতে ইংরেজি কাগজে কাজ করেন, জাতীয় স্তরের কাগজ, প্রচুর পাতা। আর আমাদের সত্যসেবক পত্রিকার প্রচার যত বেশি হোক, অত বেশি পাতা খরচ করার সামর্থ্য নেই। এই সময় ক্যাপ্টেন বার্মা রামলালকে ডাকলেন এবং সে এসে ট্রে নিয়ে গেল। ক্যাপ্টেন বার্মা এবার মৃদু স্বরে বললেন, সুভদ্র কি খবর আনবে জানি। তার আগে কর্নেল সাহেব কি আরেকবার থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন? কারণ এতক্ষণে বোধহয় অফিসার ইনচার্জ মাধবন সাহেব ফিরে এসেছেন। কর্নেল বললেন, ঠিক বলেছেন, মাধবন সাহেবের সঙ্গে আমার তো গতকালই আলাপ হয়ে গেছে, চলুন। বলে তিনি ক্যাপ্টেন বার্মার সঙ্গে ঘরের ভেতরে ঢুকলেন। আমি মুখ ফিরিয়ে বর্মনদাকে খুঁজছিল। কিছুক্ষণ পরে দেখলুম বর্মনদা বিচের মাথায় বাঁধের পথে হেঁটে আসছেন। এখানে পৌঁছতে হলে তাকে একটা বিস্তীর্ণ কেয়া বন পেরিয়ে আসতে হবে, কারণ বাঁধটা ওখানেই শেষ হয়ে গেছে। তারপর শুধু বড় বড় পাথর। একটু পরেই তিনি কেয়া বনে নেমে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে কর্নেল টেলিফোন করে বেরিয়ে এলেন। ক্যাপ্টেন বার্মাকে তার সঙ্গে দেখলুম না। বললুম, আশা করি এরপর আর আমার সঙ্গে লুকোচুরি করবেন না। কর্নেল তার প্রশস্ত টাকে হাত বুলিয়ে বললেন, না। তাহলে বলুন, পুলিশের অফিসার ইনচার্জ মাধবন সাহেবের কাছে কি খবর নিয়ে এলেন? কর্নেল হঠাৎ একটু গম্ভীর হয়ে গেলেন। বললেন, পুলিশের ধারণা পিটার গোমস পা পিছলে দৈবাত খাঁড়িতে পড়ে মারা গেছে। কয়েকজন জেলে নাকি বলেছে কদিন থেকে ভোরবেলায় গোমস সাহেব নাকি ওখানে এসে বসে থাকতো আর সিগারেট টানত। কথাটা যে সত্যি পুলিশ তার প্রমাণ পেয়েছে। ওখানে প্রচুর ফিল্টার টিপস পড়ে আছে। মিস্টার মাধবনের ধারণা ইদানিং গোমস সাহেবের ব্যবসায় মন্দা চলছিল, কারণ তার আসল ব্যবসায়ী তো জাহাজ থেকে বিদেশি জিনিস, বিশেষ করে অস্ত্রশস্ত্র চোরা চালান। পুলিশ এবং কাস্টমসের চাপে ইদানিং সে কারবার বন্ধ ছিল। মিস্টার মাধবনের ধারণা মানসিক অবসাদের ফলেও পিটার গোমস আত্মহত্যা করতে পারে। বললুম, কিন্তু কর্নেল, আমি আপনাকে বলেছি ভোরবেলায় সি বিচের পশ্চিম প্রান্তে খাঁড়ির কাছাকাছি জায়গায় আমি তামিল সাংবাদিক রাঘবনকে বসে থাকতে দেখেছি। তারপর হঠাৎ সে পাথরের চাঙড়ের উপর দিয়ে দ্রুত পা ফেলে উপরের বাঁধে উঠে গিয়েছিল। বাঁধের দুধারে ঝোপঝাড় গাছপালা, ঘন জঙ্গল, তাই তাকে আর দেখতে পাইনি। এদিকে আমার সন্দেহ দুজনের ওখানে দেখা হওয়ার কথা ছিল। তারপর যে কোনো কারণেই হোক রাঘবন পিটারকে আচমকা ধাক্কা মেরে নিচের খাঁড়ির জলে ফেলে দেয়। কর্নেল হাসলেন। জয়ন্ত, তোমাকে আমি বরাবর অবভাস তত্ত্বের কথা বলি। ইংরেজিতে বলতে গেলে হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। বাংলায় একটা কথা আছে, কাক এসে একটা তালে বসলো আর তালটা পড়ে গেল। এই দেখে কেউ যদি ভাবে কাকের শরীরের চাপেই তালটা খসে পড়লো, সে ভুল করবে। সাই দিয়ে বললুম, হ্যাঁ, আপনি কাকতালীয় যোগের কথা বলছেন। কর্নেল হঠাৎ মুখ ঘুরিয়ে বললেন,
কি সর্বনাশ! তোমার বর্মনদা দেখছি ওই কেয়াবনের ভিতর দিয়ে আসছে। সর্বনাশ! ওখানে নাকি প্রায় সামুদ্রিক অজগর সাপ এসে ডিম পাড়বার জন্য ডেরা পাতে। কিন্তু তেমন কিছুই ঘটল না। বর্মনদা কেয়াবন ঘুরে কয়েকটা পাথরের চাঙুনের উপর দিয়ে এগিয়ে এলেন। তারপর গেটের কাছে এসে বললেন, আমি কিন্তু ফিরে আসতে দেরি করিনি কর্নেল সাহেব। সেই তাগড়াই চেহারার লোকটা বর্মনদাকে সেলাম করে গেট খুলে দিল। বর্মনদা এসে বারান্দার চেয়ারে বসলেন। তারপর হাঁক দিলেন, রামলাল, চা কফি যা হোক কিছু একটা শিগগির নিয়ে এসো, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি। ক্যাপ্টেন বার্মা ঘর থেকে বেরিয়ে হাত বাড়িয়ে বললেন, হ্যালো হ্যালো বর্মন, তুমি একেবারে কথা মতো ঠিক সময় এসে পড়েছো। তবে কোনো তাড়াহুড়ো নয়, আগে রামলালের সেবা নাও, তারপর কথা হবে। রামলালের স্বভাব কতকটা ষষ্ঠীচরণের মতো। সে তখনই এক পেয়ালা কফি রেখে গেল। বর্মনদা কফিতে চুমুক দিয়ে হঠাৎ ফিক করে হেসে বললেন, ভুলে গিয়েছিলুম, আজ ক্যাপ্টেন সাহেবের বাংলোয় আমাদের লাঞ্চের নিমন্ত্রণ। ক্যাপ্টেন বার্মা আসতে বললেন, তুমি সাকসেসফুল তো? বর্মনদা বললেন, হ্যাঁ, তবে টের পেয়েছি ডক্টর ফাটনবিসের এখানে কোনো গার্জেন আছে, তিনি চলছেন তাঁরই হুকুমে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।